বর্তমানে আবহাওয়ার একটা চূড়ান্ত খামখেয়ালিপনা আমরা লক্ষ্য করছি। পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে যদি আমরা নজর দিই, সেখানে দেখা যাচ্ছে কখনো অঝোরে বৃষ্টি, একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আবার কখনো এতই গরম, সূর্যের তাপ যে একেবারে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারই সঙ্গে গত কয়েক বছরের যদি ট্রেন্ড আমরা দেখি, সেখানে শীতের সময়টাতেও কিন্তু তাপমাত্রার যে তারতম্য সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে নজরে আসছে। এবং এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, এবং বৃষ্টির যেভাবে বর্ষা যে সময়ে আসছে বা বর্ষার যে ধরন, সেটাতেও কিন্তু বেশ কিছু বদল এসেছে। আমরা এই বিষয়গুলো নিয়েই নিউজ টাইম ডিজিটালে আজকে আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ ডক্টর সুজীব কর। আবহাওয়ার খামখেয়ালিপনা এবং তার নেপথ্যে ঠিক কোন কোন কারণগুলো রয়েছে, সেই বিষয়গুলোই আমরা আজকে জানার চেষ্টা করব। স্যার, আপনাকে স্বাগত নিউজ টাইম ডিজিটালে। যে বিষয়গুলো বললাম, যে একটা খামখেয়ালিপনা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, এবং তীব্র গরম, কখনো প্রচণ্ড বৃষ্টিপাত, আবার কখনো দেখা যাচ্ছে যে বজ্রপাতের কারণে মানুষের মৃত্যু হচ্ছে, এবং ঠান্ডার প্রকোপ, সবটা মিলিয়ে এই খামখেয়ালিপনার কারণটা কী বলে আপনার মনে হয়? বেসিক্যালি দেখুন, এই কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে পৃথিবীর জলবায়ু অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই বছরটাকে সুপার এলনিনো ইয়ার বলা হচ্ছে, এবং অলরেডি এলনিনো কারেন্ট ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে এবং আরব সাগরে ঢুকে পড়েছে। বেসিক্যালি এই সময়টা যেটা হয়, জলের ওপরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে যায়, যার ফলে মৌসুমি বায়ু প্রসিড করার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই নিম্নচাপ সেই মৌসুমি বায়ুটাকে আটকে রেখে দিচ্ছে। আপনারা দেখেছেন যে অনেক দিন ধরে আন্দামানে মৌসুমি বায়ু ঢুকেছে, কেরালায় মৌসুমি বায়ু ঢুকেছে, কিন্তু আলটিমেটলি আমরা এই অঞ্চলে মৌসুমি বায়ু পাচ্ছি না। এবং এখনও যে বৃষ্টিপাত হচ্ছে, এটাও কিন্তু মৌসুমি বৃষ্টি নয় বেসিক্যালি। তার কারণটা হলো এই মুহূর্তে ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্তের কেন্দ্র কিন্তু রয়েছে ভূমিভাগের ওপরে, কিন্তু সেটা পুরো জলভাগ এবং স্থলভাগের যে বায়ু, তাকে তীব্র গতিতে রোটেট করাচ্ছে, এবং রোটেট করাচ্ছে বলে বঙ্গোপসাগর থেকে স্বাভাবিক অবস্থার থেকে অনেক বেশি জলীয় বাষ্প প্রবেশ করছে। কিন্তু উল্টো দিক থেকে যেটা হচ্ছে, উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে, এই অঞ্চলটা আপনারা জানেন ভালো করে, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, বিহার এবং ছত্তিশগড়, আর তাছাড়া ঝাড়খণ্ড, এই সমস্ত অঞ্চলটার উপরে দীর্ঘদিন বৃষ্টি নেই, যার ফলে যে বায়ুটা আসছে সেটা অত্যন্ত উত্তপ্ত বায়ু এবং শুষ্ক বায়ু। ফলে একদিক থেকে উত্তপ্ত এবং শুষ্ক বায়ু, এবং আরেক দিক থেকে তীব্র গতিবেগ সম্পন্ন জলীয় বাষ্প নিয়ে যখন প্রবেশ করাচ্ছে, তখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসার পরে বায়ু অত্যন্ত দ্রুত হালকা হয়ে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে উঠছে, এবং উঠে গিয়ে ঘনীভূত হয়ে যখন নামার চেষ্টা করছে, আপনারা দেখবেন হঠাৎ করে মেঘ এলো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ যখন সে নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে, সেই সময় পুনরায় উত্তপ্ত বায়ু গিয়ে তাকে প্রতিহত করছে, তার গতিপথটাকে রোধ করে দিচ্ছে, যার ফলে বায়ু বারংবার ওঠানামা করছে ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে নিম্ন বায়ুমণ্ডল, এবং নিম্ন বায়ুমণ্ডল থেকে ঊর্ধ্ব বায়ুমণ্ডল, এবং তার ফলে জলের তড়িৎ বিশ্লেষণ ঘটে গিয়ে আলটিমেটলি কিন্তু এই ধরনের বাজ পড়া ঘটনাটা ঘটছে। এবং এই বজ্রপাতের যে প্রবাবিলিটি, সেটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেডিক্টেবল নয়। আপনারা খেয়াল করে দেখবেন, অধিকাংশ সময় কিন্তু প্রেডিকশন করা যাচ্ছে না যে বাজ কতটা পরিমাণে পড়তে পারে। গত দিন যে বাজ পড়েছিল, তাতে 5 মিনিটের একটা ডেটা বলছি, তাতে 5 মিনিটে 192খানা বাজ পড়েছিল। এই যে ভয়ঙ্কর যে অ্যালার্মিং সিচুয়েশন, এটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সত্যিকারই অ্যালার্মিং। তার কারণ হচ্ছে, আমরা কখনোই এত বাজ পড়তে দেখিনি। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে, যেহেতু উত্তর পশ্চিম ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারছে না, সেই কারণের জন্য বঙ্গোপসাগরের ওপর থেকে জলীয় বাষ্পকে টেনে নিয়ে ভূমিভাগে ঢোকানোর মতো ক্ষমতা স্বাভাবিক অবস্থায় কারণ নেই। উল্টে নিম্নচাপ তৈরি হয়ে গেছে মধ্যপ্রদেশে, যার ফলে ওড়িশার ওপর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করে যাচ্ছে মধ্য ভারতের দিকে, যার ফলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মধ্য ভারতে, দক্ষিণ ভারতের ওপরে। কিন্তু
কিন্তু উত্তর ভারত বৃষ্টি শূন্য অবস্থায় থেকে গেছে এবং তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গেরও মেজর পার্টে কিন্তু বৃষ্টিপাতের স্বল্পতা দেখা যাচ্ছে। ফলে উত্তরোত্তর এই বাজ পড়ার প্রবণতা কিন্তু আরও বাড়বে এবং টেন্টেটিভলি আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে জুলাই মাসের 20-22 তারিখ পর্যন্ত মৌসুমি কিন্তু ফুল ফ্লেজেড অনুপ্রবেশ করতে পারবে না। এর পরবর্তী সময় যখন সূর্যের দক্ষিণায়ন ধীরে ধীরে শুরু হবে সেই সময়টায় আস্তে আস্তে নিম্নচাপের প্রভাবটা বাড়তে শুরু করবে এবং তখন হয়তো কিছুটা পরিমাণে স্বাভাবিক বৃষ্টিপাত আসতে পারে। এটা তো গেল আমাদের রাজ্য বা আমাদের দেশের আবহাওয়ার একটা খামখেয়ালিপনা, এবং পাশাপাশি আমরা যেটা দেখছি যে আমরা তো গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করি, যেগুলো মূলত শীতপ্রধান দেশ, অর্থাৎ পশ্চিম মধ্য ইউরোপের যে দেশগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্পেন বা ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের মতো দেশগুলোতেও একটা হিট ওয়েভের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাপমাত্রার ব্যাপক একটা তাপমাত্রার বৃদ্ধি এবং কোথাও গিয়ে সেখানেও একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে যে সমস্ত মানুষজনরা থাকেন তারা একেবারেই এই আবহাওয়ায় অভ্যস্ত নন এবং এটা একটা রেকর্ড তৈরি হয়েছে এবছর। তো ইউরোপিয়ান কান্ট্রিতে এই ধরনের যে তাপমাত্রার একটা প্রকারভেদ, সেটার কি কারণ? দেখুন, আপনারা মানে পৃথিবীর মানচিত্রের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইউরোপের যে লোকেশনটা সেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে মেজর পার্টটা, এবং ওই অঞ্চলে যে জলভাগগুলো রয়েছে যেমন আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর এবং আর উল্টো দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, সেইগুলোর জলের তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, যে কারণের জন্য ভূমিভাগের উপরে তৈরি হয়ে যাচ্ছে উচ্চচাপ আর জলভাগের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলে আলটিমেটলি জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনোভাবেও ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না। উল্টে জলভাগের উপরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ আফ্রিকা মহাদেশ থেকে তীব্র উত্তপ্ত বায়ুকে টেনে নিয়ে চলে আসছে ইউরোপিয়ান কান্ট্রির ওপরে, এবং এই অঞ্চলটার উপর দিয়ে যখন সে প্রসিড করছে তখন তাদের প্রবাহ পথে কিন্তু কোনো জলভাগ নেই, এবং জলভাগ নেই বলেই জলীয় বাষ্প শূন্য অবস্থায় সেই বায়ু টোটাল ইউরোপ মহাদেশের মধ্যে প্রবেশ করছে, এবং যার ফলে কিন্তু এই তীব্র দাবদাহ, এবং যেটা উল্লেখযোগ্য এবং সারা পৃথিবীতে এর আগে হয়তো ব্যাপারটা কখনোই ঘটেনি, কানাডায় এই সময় টেম্পারেচার যেখানে থাকার কথা -2 ডিগ্রি বা -3 ডিগ্রি সেলসিয়াস, সেখানে টেম্পারেচার হঠাৎ করে 41-42 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছে। এটা একটা তীব্র অবস্থা, এবং আলটিমেটলি সুমেরু অঞ্চলে আপনারা জানেন গত বছর থেকে প্রায় 80% বরফ গলে গেছে, এবং শুধু তাই নয়, উত্তর গোলার্ধের মেজর যে পার্বত্য ভূমিগুলো তাদেরও বরফ গলে গেছে, যার ফলে আলটিমেটলি এই হিটটাকে প্রশমিত করার মতো ক্ষমতা ভূমিভাগে কোনো অংশে নেই। ফলে যতক্ষণ না পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন শুরু হবে, সূর্য যতক্ষণ না নিচের দিকে নেমে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হিট ওয়েভকে ইউরোপে থামাবার মতো কোনো শক্তি এই মুহূর্তে কাজ করবে না। একটা বিষয় আমরা দেখছি যে বিজ্ঞানীরা বলছেন যে এই তাপমাত্রার যে বৈষম্য, তার নেপথ্যে একটা কারণ হচ্ছে ওমেগা ব্লক, এই টার্মটা আমরা শুনতে পাচ্ছি। তো এই ওমেগা ব্লক বিষয়টা কি, বা এটা কিভাবে প্রভাব ফেলছে তাপমাত্রার উপরে? অ্যাকচুয়ালি বিষয়টা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে জলবায়ুগত পরিস্থিতির একটা রিজিওনাল স্কেল, এবং সেই রিজিওনাল স্কেলে কখনো কখনো আলটিমেটলি যেটা হয় স্থানীয়ভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা করা হচ্ছে, যেমন ধরুন কিছুদিন আগে আর্টিফিশিয়াল রেনফল করা হলো, কিছুদিন আগে আপনারা খেয়াল করবেন ইউরোপে ঠান্ডা জলকে স্প্রে করা হচ্ছে, তার ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতও হলো। ফলে এটাতে হয়টা কি, এক একটা নির্দিষ্ট পকেটে স্থানীয়ভাবে কিছু মেঘ ঘনীভূত হয় এবং তার ফলে বৃষ্টিপাতটা ঘটে যায়, যার ফলে টোটাল অঞ্চলে কিন্তু আবহাওয়া প্রশমিত হতে পারে না। ফলে উল্টে যেটা হয়, স্থানীয়ভাবে যখনই বৃষ্টিপাত সংঘটিত হলো সেই স্থানে কিন্তু ফার্দার আবার উচ্চচাপ তৈরি হয়ে গেল, সে তখন কিন্তু ওই উত্তপ্ত বাতাসকে আরও দ্রুত টেনে নেওয়ার চেষ্টা করবে, এবং যার ফলে আলটিমেটলি কিন্তু এই সিচুয়েশনটা তৈরি হবে। ফলে ওদের কাছে উন্নততর প্রযুক্তি আছে, ওরা চাইছে যে আলটিমেটলি জলবায়ুটাকে কন্ট্রোল করতে, কিন্তু বেসিক্যালি এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা গ্লোবাল স্কেল। ফলে এই ছোটো ছোটো পকেটে আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে আমরা জলবায়ুকে রেগুলেট করতে পারবো না, এবং সেটা ক্ষতির সম্ভাবনাটাই বেড়ে যাবে। এবং আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রাতেও তো অনেক বদল এসছে, আমাদের লাইফস্টাইল অনেক আগে থেকে বদলেছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় আমাদেরও অনেক কিছু জায়গায় নিজেদেরকে অনেকটা রেস্ট্রিক্ট করা প্রয়োজন? আমাদের জীবনযাত্রাও কি একটা দায়ী তাপমাত্রার এই খামখেয়ালিপনা বা এই অত্যধিক তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে? দেখুন, এই মুহূর্তে আমরা যেটাকে বলছি বিশ্ব উষ্ণায়ন এবং পৃথিবীর জলবায়ু পরিবর্তন, সেটা কিন্তু মেজর পার্টটাই ম্যানমেড।
মানুষের জন্যই মেজর পার্টটা তৈরি হয়েছে। ফলে মানুষের যে দৈনন্দিন যে কাজকর্ম, তাদের যে স্বাভাবিক যে অ্যাক্টিভিটি, এবং শুধু তাই নয়, আমাদের যে ডেভেলপমেন্টের যে প্রসেস, এবং আমরা যখন তখন বলছি আরবানাইজেশন ঘটছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে টোটালটাই আনপ্ল্যান্ড একটা গ্রোথ এবং ডেভেলপমেন্ট। আমরা কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বা পরিবেশের বহমানতা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই বলে আমরা যখন তখন যেখানে সেখানে যাতা করছি। আপনারা জানেন ভালো করে যে গত কয়েক বছরে, মানে হয়তো 20 থেকে 25 বা 30 বছরের মধ্যে কলকাতা এবং অ্যাসোসিয়েটেড রিজিয়নে প্রায় 5 থেকে 6 হাজার জলাভূমিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে গ্রাস করার জন্যে মানুষেরা উঁচিয়ে আছে মুখ, কিন্তু বেসিক্যালি এই জলাভূমিগুলোই হচ্ছে শহরের প্রাণ। এবং বেসিক্যালি দেখুন, কলকাতা শহরের মোট ক্ষেত্রফল হচ্ছে মানে 208 বর্গ কিলোমিটার থেকে 210 বর্গ কিলোমিটার অ্যাডেড এরিয়াগুলোকে যদি না হয়, কিন্তু কলকাতা থেকে হিট রেডিয়েটেড হচ্ছে নিয়ার অ্যাবাউট প্রায় 14,500 বর্গ কিলোমিটার এলাকার হিট। ফলে এই ছোট্ট একটা জায়গা থেকে এত বেশি পরিমাণে যদি হিট রেডিয়েটেড হয়, আমরা বলছি বেসিক্যালি আরবান হিট আইল্যান্ড। এবং বঙ্গোপসাগর থেকে যখনই জলীয় বাষ্প প্রবেশ করছে, তাদের প্রবেশের পথেই আরবান হিট আইল্যান্ড দাঁড়িয়ে আছে। ফলে ন্যাচারালি সে কিন্তু এই জলীয় বাষ্পকে প্রভাবিত করবে, জলবায়ুকে প্রভাবিত করবে, এবং তার দ্বারা কিন্তু প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ততার মাত্রাটাই বাড়বে। সুতরাং আলটিমেটলি আমাদেরকেই চেঞ্জ করতে হবে, এবং সরকার বলে সবসময় লাফিয়ে লাভ নেই। বেসিক্যালি মানুষের সচেতনতা বাড়াতে হবে, জলাভূমিগুলোকে সংস্কার করতে হবে, যেগুলো আছে জলাভূমির পরিমাণকে বাড়াতে হবে, বৃক্ষের পরিমাণকে বাড়াতে হবে। তাহলে আলটিমেটলি আস্তে আস্তে হয়তো কিছুটা পরিমাণে ওয়েদারকে রিকভার করা যাবে, কিন্তু কমপ্লিটলি সারিয়ে ফেলা যাবে এখন সেই অবস্থায় আর নেই। একেবারেই আবহাওয়ার এই যে খামখেয়ালিপনা বা তাপমাত্রার তারতম্য, তার কারণ হিসেবে অনেকগুলো বিষয় উঠে আসছে। তবে এটাও ঠিক, আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, আমাদের লাইফস্টাইল, সেটাও কিন্তু অনেকাংশেই অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই আবহাওয়া পরিবর্তনের কারণ হিসেবে। এবং অবশ্যই আমাদের এখানে বাংলায় তো বটেই, প্রতিবেশী রাজ্য এমনকি বিদেশেও যেভাবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, যেভাবে তাপমাত্রার তারতম্য এবং শীতপ্রধান দেশগুলোতে উল্লেখযোগ্য হারে এভাবে যে হিট ওয়েভের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং বা চিন্তা বাড়াচ্ছে বলা যায়। এবং এখনই এই বিষয়ে সতর্ক না হলে পরবর্তীতে কিন্তু একটা বড়সড় তাপমাত্রার উপরে তার প্রভাব পড়বে, বা সেক্ষেত্রে কিন্তু বড় একটা প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ নেমে আসতে পারে। সেই জায়গা থেকে এখনই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আমরা কথা বললাম ডক্টর সুজীব করের সঙ্গে। নিউজ টাইম ডিজিটালে এরকমই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনারা দেখতে পাবেন, অবশ্যই আপনাদের নজর থাকুক। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।